ইঞ্জেকশনটা দিয়েছে, আস্তে আস্তে কাঁপুনিটা কমছে, বমিটা আবার শুরু হয়ে গেছে। যা বাবা, ছেলে হয়েছে ছেলে হয়েছে, এরকম একটা ব্যাপার ছিল। খুব ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে বুঝতে পারছো যে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে আমি একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো, সেজন্যই বসেছি। এটা ইচ্ছা ছিল অনেকদিন ধরে যে এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই দেখি যে প্রেগনেন্সি এর সময় যা কিছু হয় সেগুলো শেয়ার করে, তারপরে প্রেগনেন্সির পরেও মানে তারপরে সমস্ত কিছু, যেমন ওটি এক্সপিরিয়েন্স, তার বেবির সাথে কীভাবে সময় কাটাচ্ছে সমস্ত কিছু শেয়ার করে, কীভাবে সে বুঝতে পেরেছিল যে তার ছেলে হবে মেয়ে হবে। আমিও সেই সমস্ত ভিডিও আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি। তো ফার্স্টে শুরু করছি যে আমার সি সেকশন হয়েছে সেই অভিজ্ঞতা দিয়ে, যে আমার ক্ষেত্রে কী হয়েছিল। আর কয়েকটা জিনিস বলবো, এই ভুলগুলো তোমরা প্লিজ করো না। আমি যেটা বুঝেছি আমার অভিজ্ঞতা থেকে সেটাই তোমাদেরকে বলছি। আমি ভীষণ ভুগছি এখনও পর্যন্ত, এই আজকে পর্যন্ত এখনও হচ্ছে 1 মাস 18-19 দিন হবে। সেইগুলো তোমাদের বলবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা শেষে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ছিল মার্চ মাসের 2 তারিখ, আর তার লাস্ট যে আলট্রাসোনোগ্রাফিটা হয় সেটাতে ডেট দেখিয়েছিল 1 তারিখ মার্চ মাসের। আর তার আগেই মানে 24 তারিখে কিছু একটা প্রবলেমের জন্য আমি আমাদের এই স্থানীয় হাসপাতালে অ্যাডমিট হই। ওখানকার ডক্টর দেখে বলেন যে বেশি সময় তো নেই, 24 তারিখ মানে ফেব্রুয়ারিতে 28 দিন হলে তাহলে জাস্ট কয়েকটা দিন বাকি আছে, সেই জন্যই অ্যাডমিট করে রেখেছিল। যা হয়তো ওরা ভেবেছিল যে নর্মালে হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত অন্য আরেকটা ডক্টর, আমাকে যে ডক্টর দেখছিল সেটার বাইরে অন্য একটা ডক্টর দেখে বলেছিল যে এখনও অনেক টাইম আছে, তুমি বাড়ি চলে যাও, যদি কোনো প্রবলেম হয় তাহলে আবার আসবে। সেজন্য আমাকে 3 দিন ওখানে রেখে ছুটি দিয়ে দিয়েছিল। মানে 24 তারিখে অ্যাডমিট হয়েছিলাম, 24, 25, 26 তারিখ আমাকে ছুটি দিয়ে দিয়েছিল। তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পরও কোনো প্রবলেম নেই, কিছু বুঝতে পারিনি। তারপরে যখন ওরা বলেছিল, ওরা এটা লিখে দিয়েছিল যে যদি 1 তারিখের মধ্যে যদি না কিছু হয় তাহলে তুমি অ্যাডমিট হয়ে যাবে, হয়তো সিজার হতে পারে, এটা বলেছিল। সেজন্য আমি গিয়েছিলাম 1 তারিখে, সবাই সেরকম রেডি হয়ে সব ব্যাগপত্র গুছিয়ে গিয়েছিলাম। আর এখানে বাড়ির লোক একটা মানে সিকিউরিটি হয়েছিল যে এখানে হসপিটালে যদি না হয় তাহলে আমরা নার্সিংহোমে নিয়ে চলে যাবো, সিজার করিয়ে দেবো। তো সেই মতোই কাজ হলো। আগের দিন রাত্রিরে যা খেয়েছিলাম সেই খাওয়া হয়েছিল। তারপর দিন সকালবেলা 6:30 সময় আমরা বেরিয়ে পড়েছিলাম। তখন হচ্ছে মার্চ মাসের 1 তারিখ। আমরা বেরিয়ে পড়েছিলাম 6টার সময়। বেরিয়ে প্রথমে হাসপাতালে গেলাম। হাসপাতালে ডক্টর এলো হচ্ছে 12টার সময় করে। মানে যে ডাক্তার আমাকে দেখছিল সেই ডাক্তারটা নয়, যেহেতু হাসপাতালের ব্যাপার তো অন্য ডক্টর দেখছিল। সেই দিনের রুটিন চেক আপে অন্য ডক্টর বসেছিল। তো সেই ডক্টর দেখে বললো যে তোমাকে এখনও 2-3 দিন অপেক্ষা করতে হবে, 1 সপ্তাহ হতে পারে। মানে আমার ডেটটা তখন ওভার হয়ে যাওয়ার কথা। তো আমি সেই রিস্কটা নিতে চাইনি যে নর্মালে দেখবো চেষ্টা করে, 1 সপ্তাহ ডেটটা আমি নিতে চাইনি। আর বাড়ির লোকের সিদ্ধান্ত সেরকমই ছিল যে সিজার করিয়ে দেবো। আমরা আর অপেক্ষা করি, সবথেকে বড় কথা আমি ধৈর্যটাই রাখতে পারিনি। এবারে আমি ধৈর্যটাই রাখতে পারিনি একদম। তারপরে 12টার সময় ডক্টর যখন ওরকম বললো, আমরা সোজা চলে গেলাম নার্সিংহোমে যাওয়ার পর অ্যাডমিট হয়ে গেলাম। 12টা 12:30 পৌনে 1টার সময় অ্যাডমিট হয়েছি। আর আমি যখন অ্যাডমিট হয়েছি তখন 3 নম্বরে আমার নাম ছিল। আমার আগে 2টো সিজার হওয়ার কথা ছিল, বললো 5টার সময় ডক্টর ঢুকবে আর তারপরে সিজার হবে। মোট 6জন সিজার হওয়ার কথা ছিল সেই দিনে, আমারটা ছিল 3 নম্বরে। আর তারপরে যখন মানে বেডে আছি, এত টেনশন হচ্ছে যে কী বলবো, কেন জানি না এত টেনশন হচ্ছিলো। প্রেশারের ওষুধ খেতে হয়েছে, মানে হাই প্রেশার হয়ে গেছে। তারপরে যখন ডক্টর এলো, একজনের সিজার করালো, তার ছেলে হলো। আমার যেহেতু প্রথমে মেয়ে, তারপর আমি তো একটা আশা তো মানুষের থাকেই যে এবার ছেলে হবে। তো ভাবলাম ছেলে হয়েছে, ভালো হয়েছে। আমার কী হবে কে জানে, ভগবান কী লিখেছে। তো তারপরে নেক্সট পেশেন্টকে যখন নিয়ে যাওয়া হলো তখন আরও টেনশন হচ্ছে যে কী হবে, আমার কী হবে, আর কতক্ষণ পর আমাকে ডাকবে। মানে এতটা ধৈর্যহীন হয়ে পড়েছিলাম, মানে আর এতটা টেনশন ছিল মনের মধ্যে যে কী বলবো, মানে রীতিমতো হাত পাগুলো কাঁপছিল টেনশনে। তো সবাইকে বারণ করবো যে টেনশনটা একদম করবে না, এটা একদম ভালো না শরীরের জন্য। একদম ওই অবস্থায় টেনশন করাটা ভালো না। আমি যে ভুলটা করেছি সেই ভুলটা প্লিজ তোমরা কেউ করো না, যারা নতুন মা হচ্ছ। তারপরে যখন দ্বিতীয় পেশেন্টকে নিয়ে গেল তখন তারও ছেলে হলো। তখন মানে মনে মনে ঠাকুরকে ডাকছি যে ওদের তো ছেলে হলো, তাহলে আমার ছেলে হবে না, এরকম একটা মনের মধ্যে একটা আশা ছিল যে ছেলে হলে ভালো হতো।
তারপরে মাঝখানে আরেকটা পেশেন্টকে নিয়ে গিয়েছিল। তারপরে আমার সময়টা এসেছিলো। আমি যখন মানে ওটি রুমে যাব, তখন যে কি হচ্ছে মানে বোঝানোর মতো নয়। মনে হচ্ছে কখন অপারেশনটা হবে, কি হবে, ভয় পাচ্ছে। আর ইঞ্জেকশানে আমি প্রচণ্ড ভয় পাই। তো যখন গেলাম ওটি রুমে, তারপর ডক্টরগুলো, দুজন ডক্টর ছিল আর একজন হেল্পার ছিল আর একজন নার্স ছিল। তো যে ডক্টরটা আমাকে প্রথম থেকে দেখে এসেছিলো হসপিটালে, সেই ডক্টর ছিলেন ওইখানে, ওনার নার্সিংহোম ছিল ওটা। তো সেখানে যখন গেছি, অপারেশন থিয়েটারে উঠেছি, এত পরিমাণ টেনশন হচ্ছে। ডক্টররা হয়তো কোনোভাবে বুঝতে পেরেছিল আমাকে প্রচণ্ড বকাচ্ছে, প্রচণ্ড বকবক করাচ্ছে। তোমার বাড়িতে কে কে আছে, তোমার কে কে আছে, তোমার স্বামী কী করে, তোমার মেয়ের নাম কি, তোমার বাড়ি কোথায়, অনেক রকম কথা বলছিল, আমাকে বলানোর চেষ্টা করছিল। আর ওরা এদিকে কাজ করে যাচ্ছে আর আমাকে এদিকে মানে বিজি রাখছে, যাতে আমার মনোযোগটা অন্যদিকে যায়। ওরাও বুঝতে পেরেছিল যে প্রচণ্ড টেনশন করছে। আর ওই রুমেতে মানে এত পরিমাণ ঘাম দিচ্ছে। যে ডক্টরটা ইঞ্জেকশান দিচ্ছিল আমাকে, সেই ডক্টরটা বলছে তোমার কেন এত ঘাম দিচ্ছে। আমি ভাবছি মনে মনে যে কী হলো রে বাবা, এত কেন ঘাম দিচ্ছে। ডাক্তার জিজ্ঞেস করছে মানে তার মানে কোনো ব্যাপার আছে। আরও টেনশনে পড়ে গেছি। তারপরে যখন মানে যেটা সবথেকে মারাত্মক সিজারের ক্ষেত্রে, সেটা সবাই জানে যে সিরডানার যে ইঞ্জেকশানটা, সেটা আগে থেকে অনেক শুনেছি যে ইঞ্জেকশানটা দেবে এইভাবে সেইভাবে, অনেক কিছু শুনেছি, অনেক এক্সপিরিয়েন্স দেখেছি। আর তারপরে যখন আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, যখন আমাকে দিতে যাচ্ছে, তখন পিঠটা না এরকম করে টেনে দিয়েছে। ডক্টর বলছে তুমি পিঠটা টানছো কেন, কিচ্ছু হবে না, ভয়ের কোনো কারণ নেই। ডক্টররা সাহস যোগাচ্ছে, ভীষণ ভালো ছিল ডক্টর। সমস্ত ডক্টররাই খুব ভালো ছিল, খুব খেয়াল রেখেছে। তো আমাকে যখন ইঞ্জেকশানটা দিল, তখন পাটা মোড়া ছিল, মানে এরকম অবস্থায় ছিল তখন। আমার সেই থেকে মনে হচ্ছে যে আমার পাটা মোড়াই আছে বোধহয়, মানে পাটা মিলে দিয়েছে ডক্টরগুলো, কিন্তু আমি বুঝতে পারিনি। মানে তখন ওটা অসাড় হওয়া শুরু হয়ে গেছে। তারপরে এদিকে ওরা অপারেশন করছে আর আমি কৃষ্ণ নাম করে যাচ্ছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 নাম করে যাচ্ছি। মানে এতটা টেনশন হচ্ছে, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। ডক্টররাও হয়তো বুঝতে পেরেছিল, মানে জোরে জোরেই বলছিলাম, ঠাকুরকে ডাকছি। আর মনে মনে ভাবছি ঠাকুর একটা ছেলে হলে ভালো হয়। এখন যেহেতু ছেলে মেয়ের কোনো ফারাক নেই, যেটা আমি করেছি এটা ভুল সম্পূর্ণ, কিন্তু তবুও একটা মানুষের মধ্যে আশা থাকে। ভেবে যাচ্ছি যে যদি ছেলে হয় তাহলে ভালো হবে। তারপরে একজন আয়া জিজ্ঞেস করলো যে তোমার আর কি আছে, ছেলে না মেয়ে? আমি বললাম মেয়ে আছে। তখন মানে সবাই চুপ করে গেছে, ডক্টর নার্সগুলো সবাই চুপ করে গেছে। তো আমি ভাবলাম যে যা, ঠাকুর যা দেওয়ার দিয়ে দিয়েছে, আর দেখতে হবে না, আমার মেয়েই হয়েছে। তারপরে কিছুক্ষণ পরে, মানে 10-15 সেকেন্ড পরে আমাকে দেখালো, বললো যে দেখো তোমার কি হয়েছে। তো আমি দেখলাম যে আমার ছেলে হয়েছে। মানে দেখেই যে মনের ভেতর একটা ছেলে হয়েছে এরকম একটা ব্যাপার ছিল। খুব আনন্দ হয়েছিল যে যাক, যে মানে যে কষ্টটা পাচ্ছিলাম, যে ভয়টা পাচ্ছিলাম, সেটা কিছুটা কমলো। তখন আর মনের মধ্যে কোনো ভয় নেই, কোনো চিন্তা ভাবনা নেই, কিছু নেই। তারপরে তো আসল খেলাটা শুরু হলো। ডক্টর যখন সেলাই করছে, দুটো ডক্টরের মধ্যে কথা বলছিল, যখন সেলাইটা করছে, মানে তখন আরও ধৈর্যহীন হয়ে পড়ছি যে এতক্ষণ ধরে কী সেলাই করছে, এতক্ষণ ধরে কেন সেলাই করছে, এতক্ষণ ধরে টাইম লাগে সেলাই করতে, অনেকক্ষণ টাইম লেগেছিলো। আর আমি ভাবছিলাম কী হচ্ছে, তখনও কিছু বুঝতে পারিনি। তারপরে তখনও মানে এটা তো পুরোটা সজ্ঞানে থাকা, নিজের চোখেই বলতে গেলে দেখতে পাওয়া যায় সমস্ত কিছু। নিজেটা মানে পেটের কাজটা না দেখতে পেলেও তুমি বুঝতে পারবে, অনুভব করতে পারবে যে কী হচ্ছে। তো তার কিছুক্ষণ পরে সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাকে বেডে দিল। বেডে দেওয়ার পরে বমি আরম্ভ হয়ে গেছে। এমনিতে আগের দিন রাত থেকে কিছু খাইনি, পিত্তি পড়ে গেছে, পুরো বমি করছি, খালি পিত্তি উঠছে। তারপরে নার্স দিদিদের বলতে ওরা একটা ইঞ্জেকশন পুশ করলো। যাই ইঞ্জেকশনটা দিয়েছে অমনি কাঁপুনি শুরু হয়ে গেছে। মানে কাঁপুনি মানে সে কি কাঁপুনি, সমস্ত চাদর কম্বল সব চাপা দিয়ে দুজনে চেপে ধরে আছে, তবুও কাঁপুনি কমছে না। এত কাঁপুনি দিচ্ছে মানে যে কি বলবো। তারপর যখন কাঁপুনি কমছে না, ডক্টরকে ডেকে বললো, মায়েরা সব ছিল, ডক্টরদের ডেকে বললো যে কাঁপুনি দিচ্ছে প্রচণ্ড, কী করা যাবে।
বলছে হ্যাঁ এরকম একটু আধটু হয়, তো ওটা নর্মাল ব্যাপার, কোনো ব্যাপার না। আধ ঘন্টার ওপর হয়ে গেছে, কাঁপুনি দিয়ে যাচ্ছে। তখন যখন একদম কমছে না, তখন আরেকটা নার্স দিদি এসে আরেকটা ইঞ্জেকশান দিল। যাই কাঁপুনিটা ইঞ্জেকশানটা দিয়েছে, আস্তে আস্তে কাঁপুনিটা কমছে, বমিটা আবার শুরু হয়ে গেছে। যা বাবা, কী হবে রে বাবা! আমার মা তো কেঁদে কেটে একসা হয়ে যাচ্ছে, বাড়ির লোক সবাই চিন্তা করছে যে কী হবে, এরকম হচ্ছে কেন। তারপরে মোটামুটি 1.5-2 ঘন্টার মধ্যে স্বাভাবিক হলো, মানে বমি কাঁপুনি সমস্তটা বন্ধ হলো। বন্ধ হওয়ার পরে আমি মাকে বলছি, মা আমার পা দুটো মিলে দাও না কেন, আমার পা দুটো মিলে দাও না, মুড়ে আছে মিলে দাও। মা বলছে তোর পা দুটো মেলাই আছে, তোর পা দুটো মুড়ে নেই। মানে এতটাই অসাল হয়ে আছে, ঝিঁঝি ধরলে যেরকম হয় না সেরকম ঠিক লাগছে, মনে হচ্ছে পাটা। তারপরে রাত যখন রাত তখন 11টা না কটা বাজে, আস্তে আস্তে পাগুলো ভারী হয়ে আসছে, মানে হয়তো সেটার অ্যাকশনটা কাটছিল ওষুধের, জানি না কি হচ্ছিল। মোট ব্যথাটাও বুঝতে পারছিলাম যে ব্যথা হচ্ছে। তারপরে আবার নার্স দিদিরা আসলো, এসে আবার ইঞ্জেকশন দিল, আবার ব্যথাটা কমলো। তারপরে যা হয়, মানে পরের দিনে মোটামুটি সেই দিনটা কাটলো ভালোভাবে, বসার অবস্থায় শুয়ে আছি, কোনো চিন্তা ভাবনা নেই। পরের দিন টানা ঘুমিয়ে গেছি, এত হারে ঘুম পেয়েছে মানে বলার মতো না। সারাদিন আমাকে সবাই দেখতে আসছে নার্সিংহোমে, বাচ্চাকে দেখতে আসছে, আমি ঘুমিয়েই গেছি। ডক্টররা বলছে এই পেশেন্টের মতো মানে ঘুম কোনো পেশেন্ট ঘুমোতে পারছে না, কেন জানি না, হয়তো শরীরটা দুর্বল ছিল বলে। মানে সারাদিন টানা ঘুমিয়েছি। সিজার হলে নাকি শরীর গরম হয়ে যায়, পেশেন্টরা ঘুমোতে পারে না। এটা আমার ক্ষেত্রে বলবো, আমার ক্ষেত্রে একদমই হয়নি, আমি প্রচণ্ড ঘুমিয়েছি। তারপরে সেদিনটা ঘুমিয়ে কেটে গেল। সেই যেদিন ঘুমিয়েছি সেই দিনের রাত থেকেই মানে সেলাইনটা বন্ধ করে দিল। সেলাইনটা বন্ধ করে দেওয়ার পরে রাত্রিরে 10টার মতন বাজে, তখন বিস্কুট আর জল দিল, আর ডাবের জল খেতে বললো, আর ওআরএস জল খেতে বলেছিল। তো তারপরের দিন সেই অনুযায়ী খাওয়া হচ্ছে। ওরা বললো উঠে বসতে, হাঁটাহাঁটি করতে, একা একা বাথরুম যেতে। তখন তো বলছি মাথায় হাত, মানে আমি ভাবছি যে এইরকম আমার অবস্থা, উঠে বসতে পর্যন্ত পারছি না, এতটা কষ্ট হচ্ছে পেটে, মানে সেলাইটার কাজটা এতটা কষ্ট হচ্ছে, উঠে পাশ ফিরে শুতে পর্যন্ত পারছি না। আমি বাড়ি যাব কী করে, আমি এই অবস্থায় আমি বাড়ি যাব কী করে, মানে এতটাই তখন মনের জোরটা হারিয়ে ফেলেছি যে কখনো আমি ভাবিনি, যে তখন আমি ভাবতে পারিনি যে আমি বাড়ি যেতে পারবো। মনে হচ্ছে আমার সারা জীবন মনে হয় এখানেই হয়ে গেল শেষ, শরীরে কোনো ক্ষমতা নেই, কিচ্ছু নেই, মনে হচ্ছে যে আমি আর বাড়ি যেতে পারবো না। তারপরে যখন পরের দিন দুপুর পর্যন্ত, সকাল পর্যন্ত ওই চেষ্টা করলাম কিছু খেতে, মানে সকালবেলা ওরা টিফিন দিত, খাবার দাবার মোটামুটি ভালোই ছিল, রিচ খাবারের মতোই ছিল, ঘুগনি, মুড়ি, মাংসের তরকারি, শাকের চচ্চড়ি, এই সমস্ত ছিল, কিন্তু রোগীদের খাবার মোটেও ওগুলো ছিল না, খেতে দিত। তারপরে দুপুরবেলা পর্যন্ত মোটামুটি উঠতে পারিনি, আর অতটা চেষ্টা করতে পারিনি। তারপরের দিন দুপুরবেলা থেকে অল্প অল্প করে চেষ্টা করলাম। প্রথমে একা একা হেঁটে বাথরুমে গেলাম, সবথেকে কষ্টকর ছিল বেড থেকে নামাটা। যে হাঁটার থেকে বেশি কষ্ট, বেড থেকে নামাটা আর ওঠাটা প্রচণ্ড কষ্ট। উঁচু উঁচু বেডগুলো থেকে, মানে ওখানে একটা সিঁড়ি করে রাখলে খুব ভালো হতো, কিন্তু একটা টুল ছিল, ওই টুলটায় পা দিয়ে নামতে হচ্ছিলো, ওটা বেশি কষ্টকর ছিল। তারপরে মোটামুটি 1 তারিখে অ্যাডমিট হয়েছিলাম, 5 তারিখে আমার ছুটি হলো। ছুটির সময় মনে হচ্ছে হ্যাঁ যে এবার আমি হেঁটে বাড়ি যেতে পারবো। ওখানে কিছুক্ষণ করে দুপুরবেলা চান টান করে মাসিরা চান করিয়ে দিত, ওখানে যে মাসিগুলো ছিল সেখানে তার স্নান করিয়ে দিত, সমস্ত নোংরা পরিষ্কার করে দিত। কিন্তু তার হাঁটাহাঁটি করতাম চান টান করে, যে ওরা বলতো যে হাঁটাহাঁটি করতে হবে, তবে মানে মনের জোরটা ফিরে পাবে, আর হাঁটাহাঁটি করলে তবে তোমার শরীরটা স্বাভাবিক হবে, আর যত শুয়ে বসে থাকবে তত মানে কষ্ট। একজন দেখছি যে আমার পাশে বেডে ছিল, উনি মানে সেলাইন জ্বলছে, উনি জল খেয়ে যাচ্ছেন, বাচ্চা নিচ্ছে কোলে, মানে কোনো ব্যাপার নেই, উঠে বসছে। আর আমি ভাবছি যে আমাদের শরীরটা তাহলে কী, আমরা তো পাশ ফিরে শুতেও পারছি না, ওঠা তো দূরের কথা, যতক্ষণ না সেলাইন করেছে আমরা পাশ ফিরে শুতেও পারছি না। আর ওনার এমন মনের জোর, এমন শরীরের ক্ষমতা যে সেলাইন অবস্থাতেই উনি উঠে বসে আছে এইভাবে সোজা হয়ে, কোনো ব্যথা নেই, কিছু না। সবার শরীর তো সমান নয়, আমার শরীরটা প্রচণ্ডই দুর্বল, আমি সেটা বুঝে গেছি। আর সবাইকে বোঝাতে চাইলে তো বুঝবে না, আমার শরীরটা আমি বুঝি যে আমার শরীরটা কী। তো এটাই সবাইকে বলার আছে যে দুর্বল শরীরে একদম টেনশান করো না, টেনশান করলে তোমাদের নিজেদেরই বিপদ। আমি যে মানে যে হারে ভুগেছি সেই হারে। আর তারপর 5 দিন পরে ছুটি দিয়ে দিল। ছুটি আসার পর কিছু ব্যাপার নয়, মায়ের বাড়িতে আছি, খাচ্ছি, ঘুমোচ্ছি। 3 মাস কেটে গেল। 3 মাস পর যখন শ্বশুরবাড়িতে আসলাম, শ্বশুরবাড়িতে আসার পর
মানে টুকিটাকি যেগুলো কাজ করতে হয় সংসারে, সেই সমস্ত কাজগুলো করতেও আমার খুব কষ্ট হচ্ছে। সেই হচ্ছে বলাটা ভুল। প্রথম যখন আসি 1 মাস মতো হতে যাচ্ছে এসছি। প্রথম যখন কাজগুলো করি তখন খুব কষ্ট হতো। সারাদিন হাতে, পায়ে, এখানে পিঠের এখানটা খুব ব্যথা করতো, যন্ত্রণা করতো। রাত্তিরে ঘুমোতে পারতাম না। এখন অভ্যস্ত হয়ে গেছে। সি সেকশন হলে নাকি তাদের কলপাম করা চলে না, কাচাকুচি করা চলে না। কিন্তু এখন মোটামুটি আমি সবই করতে পারছি ঠাকুরের আশীর্বাদে। সব করতে পারছি, কোনো অসুবিধা আমার নেই এখন। প্রবলেম হতো তখন, প্রথম খুবই প্রবলেম হতো, সেলাইটা টান ধরতো। আর যাদের এরকম প্রবলেম আছে তারা প্লিজ একটু সামলে থেকো, আমার মতো কাজগুলো করতে যেও না। যারা নতুন মা হচ্ছ তাদের জন্য অল দ্য বেস্ট। ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, কারোর জন্য যদি হেল্পফুল হয়ে থাকে, তাহলে একটা লাইক দিয়ে দিও প্লিজ। পাশে থেকো, সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর নর্মাল ডেলিভারি ভালো না সি সেকশন ভালো, আমার যেহেতু আগে নর্মাল ডেলিভারি, দ্বিতীয়টা সি সেকশন, সেই জন্য এই সম্পর্কে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা বলো এই ভিডিওটা কেমন লাগলো।